বলি বা বিধিনিষেধ এভাবে আসলে ঈদগুলো আসলে সেভাবে উৎসবের মতো করে আসে না। তারপরেও জানতে চাই কেমন কাটালেন ঈদুল আজহা? খুবই দুঃখের বিষয়, এই করোনা শুরু হওয়ার পরে যতগুলো ঈদ গেছে আমি সতর্কতার কারণে আমি জামাতে ঈদের নামাজ পড়ি। এটা আমার দুর্ভাগ্য যে আমার জীবনের শেষ বয়সে এই ঈদের জামাত গুলো আমি মিস করলাম। ঘরে বসেই ঈদের নামাজ পড়েছি, এই জন্য খুব কষ্ট পাই মনে মনে। আর আপনারা অনেকেই জানেন, প্রায় সবাই জানেন আমারও করোনা হয়েছিল। করোনা যে কি ভয়াবহ এবং কি দুর্বিষহ, একেবারে আমি মানে মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছি। আমার অক্সিজেন লেগেছে, আমি 6 দিন আইসিইউতে ছিলাম, অনেক কষ্ট পেয়েছি। সেই যে কষ্ট, শ্বাসকষ্ট, কাশি, দুর্বলতা, একদিনের মধ্যে মনে হলো যে সবকিছু শেষ হয়ে গেল। আমি এ পাশ থেকে ও পাশে শুনতে পারি না। এই যে যন্ত্রণা, এর জন্য আমার মনে হয় মানুষ কেন এত অসতর্ক, মানুষ কেন এই করোনার মধ্যে মাস্ক ছাড়া রাস্তাঘাটে চলাচল করছে, কেন যে স্বাস্থ্যবিধি মেনে তারা চলছে না। যাদের হয়নি বা যাদের আত্মীয় স্বজনের কারুর হয়নি তারা বুঝতে পারে। তবে আমি সবাইকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, সবাই যেন এই করোনাকালীন সময়ে সতর্ক হয়ে চলেন, অন্যকে বাঁচতে দিন, নিজে বাঁচুন এবং নিজের আত্মীয় স্বজনকেও বাঁচান। আসলে এই কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং এই কঠিন সময়টা আমরা তখনই অতিক্রম করতে পারবো যখন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং কঠোর বিধিনিষেধের নিষেধাজ্ঞাগুলো আমরা মেনে চলবো। একটু জানতে চাই, যেহেতু ঈদের উপলক্ষে আমরা যুক্ত হয়েছি, আমরা আড্ডা করছি, সেই জায়গা থেকে জানতে চাই ঈদ মানেই তো আসলে যদি সেই সময়টার কথা আমরা জানতে চাই যে যখন আমাদের করোনার সময়টা ছিল না, করোনার হানা ছিল না, জীবন স্বাভাবিক ছিল, সহজ ছিল, সেই সময়ের ঈদগুলো আসলে কেমন কেটেছে? জি, আমরা জানতে চাচ্ছিলাম যে যে সময় আসলে করোনার হানা ছিল না, আমাদের জীবন স্বাভাবিক ছিল, সরল ছিল, সেই সময় ঈদগুলো আসলে কেমন কাটতো? সে সময় ঈদ অনেক আনন্দের বিষয়। আমি বাংলাদেশের মানুষ অধিকাংশই মুসলমান, তারপরও মুসলমান যারা না, তারাও এই সময় ঈদের আনন্দ ভাগাভাগি করে। আমি গতকাল পশ্চিমবাংলার খবরেও দেখেছি মমতা ব্যানার্জিও ঈদের আনন্দ শেয়ার করেছে মুসলমানদের সাথে। অতএব ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে। আমাদের দেশে সবাই ঈদের আনন্দ নেয়, যে ধর্মেরই যে হোক না কেন। তো সেই হেতু ঈদ একটি একেবারে অনস্বীকার্য, ঈদ একটি আনন্দের দিন, ঈদ একটি মিলনের দিন, ঈদ একটি ত্যাগের দিন। এই কোরবানির ঈদ একটি ত্যাগের দিন হিসাবেই স্বীকৃত। তো সেই হিসাবে ঈদ তো আমার ছোটবেলা থেকেই প্রচন্ড আনন্দের বিষয়। ঈদে সবার সাথে একসাথে মিলে খাওয়া, একসাথে মিলে গল্প করা, আড্ডা মারা। তারপর ধরেন আমি তো জীবনের অনেক সময়ই চলচ্চিত্র পরিচালনা করেছি। আমার একটা টিম থাকে, টিমের ক্যামেরাম্যান থাকে, তারপর আর্টিস্ট থাকে, তারপর শিল্পী কলাকুশলী অনেকেই থাকে। আর সেই টিমের প্রধান ছিলাম আমি এই বিগত বছরগুলো। তো সেই বছরগুলোতে তারা আমি ঢাকায় থাকাকালীন যখন ঈদ হয়েছে, যে কোনো ঈদই আমার সমস্ত কলাকুশলী শিল্পী, আমার ছবিতে যারা কাজ করত, এই মান্না, দীপজল, তারপর মিজু আহমেদ,
তারপর রাজীব, কাবিলা, আজিজ, এরা আমার বাসায় আসতো। ক্যামেরাম্যান হারুন আর রশিদ, এরা একটা টিম ছিলাম আমরা। তারপর আহমেদ ইমতিয়াজ বুলবুল, এরা আমার বাসায় আসতো ঈদের দিন। তো সেই নিয়ে একটু আনন্দ ভাগাভাগি হতো, সবাই, কাজ থাকতো না। তো সেই হিসাবে ঈদ তো প্রচন্ড আনন্দের দিন। সে আনন্দটা হারিয়ে গেছে আমার জীবন থেকে। এই যাদের নাম বললাম তারা অধিকাংশই প্রয়াত, মরে গেছেন। আর এই করোনা কালে যারা কাছের আছে, 2-4 জন যা আছে, তাও তো করোনা কালে কেউ আসে। তারপরও আমার একজন সহকারী পরিচালক বিপ্লব শরীফ, সে এখন পরিচালক সমিতির সদস্য, পরিচালক হয়েছে। সে কালকে এসেছিল, বেশ সময় সে, এবং সারোয়ার নাম করে আমার একজন হিতৈষী, সেও পরিচালক, সেও এসেছিল আমার বাসায়। তো এই নিয়ে বেশ কিছু সময় তাদের সাথে গল্প করে আনন্দ করে কাটিয়েছি। সেই আনন্দটা আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে আস্তে, খুব কষ্ট পাচ্ছি এগুলো খুব। এই ঈদের দিনে এসব কথা বলতে হয় না, যদিও বলতে হচ্ছে না। চলচ্চিত্রাঙ্গনের কথা বলছিলেন, আমরা দেখতে পাচ্ছি যে করোনার এই সময়টাতে, এই কঠিন সময়টাতে কিন্তু অন্যান্য পেশার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চলচ্চিত্র শিল্পটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাস্তবতায় আসলে উত্তরণের পথটা আসলে কোথায়? আমি উত্তরণের পথ খুঁজে পাচ্ছি না। চলচ্চিত্র এমনি বেশ কিছুদিন আগের থেকেই, বছর কয়েক আগের থেকেই চলচ্চিত্রের ব্যবসা খুব মন্দা ছিল। সমগ্র চলচ্চিত্রের শিল্পেই তার প্রভাব পড়েছিল। পুঁজি বিনিয়োগ কমে গিয়েছিল। তো সেই হিসাবে এই করোনায় আমার মনে হয় শেষ আঘাতটা আমাদের বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে দিল। চলচ্চিত্র শিল্প আসলে কোন দিকে চলে যাবে, তবে একটা খুশির বিষয়, একটা আনন্দের বিষয় যে এই যে ডিজিটাল মিডিয়া, এটা আমাদের অনেক কিছু দিচ্ছে। যেমন এখন অ্যাপস এর মাধ্যমে ছবি মুক্তি পাচ্ছে, তাতে ভালো পয়সা পাচ্ছে প্রযোজকেরা। তারপরে ইউটিউবে রিলিজ করছে, ইউটিউব রাইট কিনে নিচ্ছে, সেখান থেকেও একটা ভালো অ্যামাউন্ট আসছে। তারপর স্যাটেলাইট মিডিয়া আলাদাভাবে বিক্রি হচ্ছে ছবি শুরুর পর থেকেই। তো সে থেকেও একটা বেশ পরিমাণ অর্থ চলে আসছে। তাতে বোধহয় আমাদের বাজারটা হলে যেসব টাকা পেতাম, এর পরে যদি হল থেকে ভালো পরিমাণ টাকা পাওয়া যেত এক একটা সিনেমায়, তাহলে সিনেমা শিল্প একেবারেই দাঁড়িয়ে যেত। হয়তো এই সরকারি যে প্রচেষ্টা আছে, তাতে যদি সিনেপ্লেক্স গুলো খুলে দেওয়া হয়, যতগুলো সিনেপ্লেক্স তৈরি করার পরিকল্পনা আছে, সেই সিনেপ্লেক্স গুলো যদি তৈরি হয়ে যায়, তাহলে হয়তো সিনেমা হল থেকেও ভালো পয়সা, ভালো অর্থ সাপোর্ট পাবে প্রযোজকরা। তাতে হবে কি, আমার মনে হয় চলচ্চিত্র ঘুরে দাঁড়াতে পারে। এবং দর্শকরাই বলে থাকে যে আমাদের চলচ্চিত্রের আসলে সোনালী অতীত আছে, সোনালী দিন ছিল, এবং আপনার কাছ থেকে আমরা অনেক ভালো ভালো চলচ্চিত্র উপহার পেয়েছি। সেই জায়গা থেকে বর্তমান যে চলচ্চিত্রগুলো নির্মাণ হচ্ছে সবগুলো না কিন্তু বেশিরভাগই দর্শকদের কমপ্লেইন থাকে যে অনেকটা একঘেয়েমি। আসলে দুর্বলতাটা আসলে কোথায়, গল্পে না নির্মাণে? কি মনে হয় আপনার? সিনেমার গল্পের কিছুটা পরিবর্তন হচ্ছে। গল্পের পরিবর্তনের কারণ হলো, এটা বুঝবেন, আপনিও বুঝবেন, আমিও বুঝবো, সবাই বুঝবে। সিনেমার গল্পের পরিবর্তন হয়েছে। সিনেমার গল্প নির্ভর করে অনেকটা শিল্পীদের উপরে। শিল্পীদের চিন্তা করেই গল্প তৈরি হয়। সিনেমার গল্পের পরিবর্তন হয়েছে এই অর্থনৈতিক কারণে, যাতে কম বাজেটের মধ্যে সিনেমা তৈরি করা যায়, সেই সব বাজেটের গল্প তৈরি হচ্ছে। তো এগুলো
আমার মনে হয় অর্থনৈতিক কারণেই গল্পের আহ, শূন্যতা কিছুটা দেখা যাচ্ছে। যে অর্থ যদি ভালো অর্থ যোগান না দেওয়া হয় একটা চলচ্চিত্রে, তাহলে সেই বিগ ক্যানভাসের ছবি তৈরি করা সম্ভব। যেমন আমাদের দেশের মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে নাচ গান নির্ভর, মারামারি নির্ভর ছবি হতো। সেই মারামারি নির্ভর ছবি হতে, নাচ গানের ছবি হতে কমপক্ষে 4 থেকে 5টা গান লাগে। সেই গানগুলো গবেষণা করে যাতে সুপারহিট হয়, দর্শক শ্রোতা আনন্দিত হয়, যাতে শ্রোতারা পছন্দ করে, সেই সব গান লিখত, সুর করা হতো। আমার মনে আছে কি আমাদের জীবনে শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত দেখেছি যে এক একটা গান আমরা 5 দিন 6 দিন সুরকার, লেখক, মানে গীতিকারদের নিয়ে বসে প্রায় 5-6 দিন সিটিং দেওয়ার পর একটা গান হয়েছে। তো সেইটা এখন আর নেই। আমি লাস্ট একটি ছবি করতে গিয়ে দেখলাম যে গান একদিকে হয়ে যাচ্ছে, পরিচালক জানতে পারছে না যে গান কে লিখলো আর কে সুর করলো, কে কোত্থেকে। বলা হলো একটা রোমান্টিক গান, আমার স্ক্রিপ্টে লেখা আছে একটা রোমান্টিক গান, তো সেটা আমাকে দিয়ে বসা হবে, সেই সময়টুকু প্রযোজকের নাই। তারা গান রেকর্ড করে আনলো, রোমান্টিক গান, এটাই আমার পিকচারাইজ করতে হবে এবং এটা ছবির সাথে দিতে হবে। তো এতে হয় কি, ছবির সাথে সংযুক্ত থাকে না, যাতে দর্শকরা চলচ্চিত্রটিতে মন বসাতে পারে। আর সে কারণেই বোধ হয় গানগুলো এখন আর চলচ্চিত্রের গানগুলো হিট হয়, যার ফলে গানের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে, আর গানের প্রচুর খরচাও হয়। একটি গান পিকচারাইজ করতে আগে 5 থেকে 6 লক্ষ টাকা লাগতো, এখনো লাগে যারা পয়সা খরচ করে পড়ে। তো এখনো 10 লাখ 12 লাখ করে এক একটা গান রেকর্ড করতে, এবং সব সাকুল্যে 10-12 লাখ টাকা চলে যায়। তো এত লগ্নি করে যদি আউটপুটটা না পাওয়া যায়, যদি ফিরতি টাকাটা না পাওয়া যায়, অর্থ যদি ইনভেস্ট করার পরে যদি লাভ সহ ঘরে না আসে, তখন প্রযোজক নিরুৎসাহিত হয়ে যায়। তখন প্রযোজক আর দ্বিতীয় ছবি তৈরি করতে চায় না, এবং এমন হয়েছে অনেক প্রযোজকের বেলায় এমন হয়েছে। তো আশা করি এই মন্দাভাব কেটে যাবে। আমার মনে হয় যে একেবারে দুর্যোগ যাচ্ছে চলচ্চিত্রের, এটা তো সত্যি কথা। সারা বিশ্বের চলচ্চিত্রেই ধস নেমেছে, সারা বিশ্বেই ফিল্ম ইন্ডাস্ট্রি যতটা আঘাতপ্রাপ্ত হয়েছে, আমার মনে হয় অন্য কোনো ইন্ডাস্ট্রি করোনার দ্বারা এইভাবে আঘাতপ্রাপ্ত হয় যা ফিল্ম হয়েছে। তো এটা হয়তো কেটে যাবে, আশা করি একদিন আমার ফিল্মও ফিরে আসবে জায়গা, এবং অনেক অর্থ দিয়ে অনেক ভালো ভালো ছবি তৈরি হবে। এই তো আশার বিষয়। আমাদের একটা ছবি, কি যেন মরিয়ম নাম ছবিটি, রেহানা মারিয়াম নূর। তো এমন অনেক নতুন নতুন মেধা, নতুন নতুন প্রতিভা আসবে, যারা চলচ্চিত্র শিল্পকে একেবারে পরিবর্তন করে দেবে। জি, আপনার কথার বিশ্বের প্রসঙ্গ দরবারে ধরেই বলতে চাই যে এমনও তো অনেক দেশ আছে যারা উদাহরণ তৈরি করেছে, খুব অল্প বাজেট নিয়ে, খুব অল্প প্রযুক্তি সহায়তা নিয়ে কিন্তু তারা নির্মাণ করেছে। শুধু গল্পকে পুঁজি করে তারা কিন্তু আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে, পুরস্কার অর্জন করছে। হ্যাঁ, সেই তো বলছি যে এমনি মেধা সম্পন্ন মানুষ যারা, নতুন প্রজন্মের ছেলে মেয়ে যারা সিনেমায় কাজ করতে আসছে, তারা অনেক মেধা সম্পন্ন ছেলে মেয়ে, আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে তারা হয়তো আমার চলচ্চিত্রকে, আমার সিনেমাকে বিশ্বের দরবারে একটি জায়গা করে দিতে পারবে, কি আমার ধারণা। আরো একটি বিষয় জানতে চাই যে আপনি তো আমাদের চলচ্চিত্র অঙ্গনের কিংবদন্তি নায়ক নায়িকা যাদের বলা হয় তাদের নিয়েও কাজ করেছেন, আবার নতুনদের নিয়েও কাজ করেছেন। পার্থক্যটা আসলে আপনি কোথায় খুঁজে পান? কিংবদন্তি একটি জায়গায় চলে যায়, তাই তো।
তার বিশেষ কিছু গুণাবলী থাকলেই সে একটি জায়গায় চলে যেতে পারে। আমি কাজ করেছি, রাজ্জাক ভাইকে নিয়ে কাজ করেছি, আমি আলমগীর সাহেবকে নিয়ে দুটো ছবি করেছি, দুটোই উল্লেখযোগ্য ছবি। একটিতে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম এবং ওই ছবিতে আলমগীর সাহেবও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে। তারপর মান্নাকে নিয়ে অসংখ্য ছবি করেছি, এদের কিংবদন্তি অভিনেতা বলা যায়। তারপর আরো অভিনেতা বলা যায়, রাজীব, মিজু আহমেদ, এরা আসলে অনেক খ্যাতিমান। তো এদের নিয়ে কাজ করেছি। কাজ করার ফলে পরবর্তী সময়ে যাদের নিয়ে কাজ করছি তাদের কথা বলছেন, তাদের আমি নাম বদনাম কিছুই করতে চাই না। তবে সাকিবের সাথে কাজ করেও আমার ভালো লেগেছে। তবে সাকিব যদি ভালো সময় দিতে পারতো চলচ্চিত্রের জন্য, চলচ্চিত্র তার অভিনীত, তার প্রযোজিত চলচ্চিত্রগুলো কোথাও আরো ভালো। সাকিবও অনেক গুণের অধিকারী, এককালে সেও কিংবদন্তি হয়ে যাবে আশা করি। কিংবদন্তি হয় কিন্তু অনেক গুণের অধিকারী। আর পরবর্তীতে যাদের নিয়ে কাজ করেছি, আমার ছেলে মারুফ ছাড়া আমি কাউকে আর খুব একটা ভালো শিল্পী, অভিনেতা বলতে পারবো না, অভিনেত্রীও বলতে পারবো না। কারণ হলো একটা সময় আমরা চলচ্চিত্রে জুটি প্রথাও দেখেছি, কিন্তু বর্তমান সময়ে বলা হয়ে থাকে যে সেভাবে কিন্তু জুটি গড়ে উঠছে না। কেন উঠছে না আমরা কারণটি জানবো, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গিয়েছে। বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি ছোট্ট। প্রিয় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন নিউজ 24 এর বিশেষ আয়োজন করোনাকালের আড্ডা। আর আমাদের সঙ্গে রয়েছেন চলচ্চিত্রের স্বনামধন্য একজন পরিচালক, প্রযোজক এবং লেখক, একই সাথে অভিনেতা কাজী হায়াত। চলুন আমরা আবারও ফিরি আড্ডায়। যে আপনার কাছে আবারও ফিরতে চাই, আবারও আমন্ত্রণ জানাতে চাই, এবং যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম সেই প্রসঙ্গ ধরেই আপনার কথা জানতে চাই। সেটি হচ্ছে যে বর্তমান সময়ে চলচ্চিত্রে কেন জুটি তৈরি হচ্ছে না? কেন বর্তমান সময়ে চলচ্চিত্রে সেভাবে কেন জুটি তৈরি হচ্ছে না? জুটি জুটি তৈরি হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে কিছুদিন পর, তাদের মধ্যে কোন্দল হচ্ছে। আর জুটি না হওয়ার পেছনে কারণ হলো কোন্দল, আবেগ। আমি কোন্দল বলবো না, আবেগই বলবো। আবেগের কারণে ভেঙে যাচ্ছে কিছুদিন থাকার পরই, দু একটা ছবি থাকার পর। অথচ আমরা কিন্তু লক্ষ্য করে থাকবেন আপনারা, শাবানা, আলমগীর, শাবানা, রাজ্জাক, কবরী রাজ্জাকের বিরাট জুটি ছিল। এবং কবরী রাজ্জাকের জুটি থাকলে হল হাউসফুল, প্রথম 2-3 দিন হাউসফুল। শাবানা আলমগীরের জুটি থাকলে হল হাউসফুল থাকবে। পরবর্তীতে জসিম। এই সব মিলিয়ে জুটি এখন আর তৈরি হচ্ছে না। আমি তো বলেছি যে কিছুদিন পরেই এদের নিজেরা কলহে কলহ হয় নিজেদের মধ্যে, এবং তার ফলে জুটিটা ভেঙে যায়। পরস্পর আর চেহারা দেখতে চায় না, ছবি তো দূরের কথা, নিজেদের চেহারাই দেখতে চায় না। তো এটি খুব দুঃখের বিষয়। যে আমরা আবারও আপনার কাছে ফিরবো, তবে এই মুহূর্তে আমরা যুক্ত করতে পেরেছি আমাদের আরো একজন অতিথিকে, নাদিয়ার মারাক। নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। নাদিয়া, আপনার কাছে প্রথমেই জানতে চাই, ঈদ কেমন কাটালেন? সবাইকে ধন্যবাদ, নিউজ 24 কে ধন্যবাদ। আমি ঈদ আসলে ভালো কাটিয়েছি। এই লকডাউনে ভালো কাটিয়েছি। লকডাউন ছিল, এরপরেও মানে মোটামুটি ভালোই চলাফেরা করতে পেরেছি আর কি, এটাই। আপনার কাছে খুব ছোট্ট পরিসরে ব্যান্ড শিল্পী হয়ে ওঠার গল্পটা শুনতে চাই। হ্যাঁ, আসলে আমার ব্যান্ডের নাম হচ্ছে এফ মাইনর, আদিবাসী ফিমেল ব্যান্ড। আমাদের যাত্রা শুরু হয় 2016 থেকে। দেন আসলে 16 থেকে শুরু হয় স্টার্টিং, কিন্তু আমরা তখন 3 জন একটা মেম্বার ছিলাম।
আমাদের কোঅর্ডিনেটর যে ছিল, যে আমাদের কো ফাউন্ডার ছিল, উনি হচ্ছে জাদুরি ছিল, আর তার সহকারী ছিলেন অন্তস্ক্রু। তো তারা দুজন মিলে আমাদের ব্যান্ডটা মেক করে, তৈরি করে। দেন আমাদেরকে আস্তে আস্তে আমাদেরকে মানে ব্যান্ডে ইয়ে করে আর কি। দেন আমরা চলে আসি। মানে এখন তো মানে ডিজিটাল যুগ আর কি, যার কারণে আমাদের মানে পরিচিতি ওরকম ভাবে কানেকশন হয়ে যায় আর কি। ভেঙে যায় কথা। সেই জায়গা থেকে দর্শকদের রেসপন্সের কথা যদি জানতে চাই, সেটি কেমন পাচ্ছেন? এক্সকিউজ মি, আমাকে? জি নাদিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি জি। শুনতে পাচ্ছি, বলুন। জি, নাদিয়ার কাছে আসতে চাচ্ছিলাম। নাদিয়া, আপনি যেমনটি বলছিলেন যে ডিজিটাল মাধ্যমে দর্শকদের সাথে পরিচিতিটা খুব দ্রুত হয়ে যায়, রেসপন্সের জায়গার কথা যদি জানতে চাই, সেটি কেমন পাচ্ছেন? দর্শকদের ডিজিটাল মাধ্যমে সিনেমা দেখার কারণ অনেক আছে। তার মধ্যে প্রধান যেটি, সেটি হলো আমাদের দেশে যে সিনেমা হলগুলি আছে, সেই সিনেমা হলগুলিতে যারা দর্শক, আজকের ডিজিটাল যুগে আজকের সময়ের যে দর্শক তৈরি হয়েছে, যে যুব সমাজ তৈরি হয়েছে, সেই যুব সমাজ সেই পুরানো দিনের সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে তারা মানসিকভাবে প্রস্তুত নয়। কারণ হলো, আপনি দেখে থাকবেন আজ থেকে 20-25 বছর আগে আমার একজন কৃষকের ছেলের হাতে একটা মোবাইল থাকতো না, তার পরনে লুঙ্গি থাকতো, কিন্তু আজ সে জিন্সের প্যান্ট পরে এবং তার হাতে মোবাইল থাকে। তো আমি এ দিয়ে বলতে চাচ্ছি যে মানুষের আর্থসামাজিক অনেক উন্নয়ন ঘটেছে। তো আর্থসামাজিক উন্নয়ন ঘটার ফলে আমাদের সিনেমা হলগুলোর যে পরিবেশগত যে উন্নয়ন, সেটা কিন্তু হয়নি। যার ফলে আমার নতুন যে দর্শকগুলো, সেই দর্শকগুলো যেগুলো তৈরি হচ্ছে আজ থেকে 20 বছর পরে, এখন যারা আজকে যে নতুন ছেলেটি সিনেমা দেখবে, তার উপযুক্ত করে আমি কিন্তু সিনেমা হল গুলো তৈরি করতে পারিনি, গুটি কয়েক সিনেপ্লেক্স ছাড়া। তো এইভাবে যখন সিনেপ্লেক্স গুলো বেড়ে যাবে, গ্রামে গঞ্জেও সিনেপ্লেক্স গুলো চলে যাবে, তখন বোধহয় এই প্রযুক্তি নির্ভর দেখাটা একটু কমে যাবে। তো প্রযুক্তি নির্ভর দেখেও তারা একাধারে যেভাবে দেখছে, মানে সিনেমা হলের পরিবেশটা ভিন্ন ভিন্ন। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার পরিবেশ আলাদা। কারণ মানুষ নিজে, প্রতিটি দর্শক একটি গল্পের সাথে ইনভলভ হয়ে যায়। সেই ইনভলভনেসটা প্রযুক্তির মাধ্যমে, ইভেন টেলিভিশনের মাধ্যমে সিনেমা দেখলেও সেইভাবে একজন দর্শক ইনভলভ হতে পারে না একটা সিনেমার সাথে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, তার আবেগ, তার মনন সৃষ্টির জন্য যে সিনেমাটা কাজ করত, সেই আবেগ এবং মনন সৃষ্টিটা এখন এই প্রযুক্তি নির্ভর যুগে, মানে টেলিফোনের জি কাজী মাধ্যমে। আমরা আপনার কাছে আলোচনা আবারও আসবো, তবে এই আড্ডার ফাঁকে যদি আমরা একটা গান শুনে নিই, সেটি মনে হয় মন্দ হবে না। নাদিয়া নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছে। নাদিয়া, কোন গানটি শোনাবেন আমাদের? ওকে, থ্যাংক ইউ। নাদিয়া, আপনার অডিওটা আনমিউট করতে হবে। সমস্ত দিন আঁকলে রাখি আকাশ, আঁকলে রাখি রোদ কোনো ছায়া, রেলিং ছাড়লো বিকেলে আলো, আমার ভিতর একলা কাঁদে মায়া। সমস্ত দিন
আগলে রাখি আকাশ, আগলে রাখি রোদ পোড়া কোন ছায়া, রেলিং ছাড়লো বিকেল মাথা আলো, আমার ভিতর একলা কাঁদে মায়া, সমস্ত রাত আগলে রাখি বাড়ি, সমস্ত দিন নিজের সঙ্গে আনি, সমস্ত রাত আগলে রাখি বাড়ি, সমস্ত দিন নিজের সঙ্গে আনি, সমস্ত রাত আগলে রাখি বাড়ি, সমস্ত দিন নিজের সঙ্গে আনি। ধন্যবাদ আপু আপনাকে। অনেক সুন্দর। ধন্যবাদ এবং অনেক ভালো লাগলো। একটু জানতে চাই নিজের ব্যান্ড দল বা নিজের গান নিয়ে কি স্বপ্ন দেখেন, যদি ছোট করে আমাদের বলতেন। আহ, আমাদের ব্যান্ড এখন অনেক ছোট, তো আমরা চাই মানে ঊর্ধ্বতম যেটুকু মানে আমাদের বাংলাদেশে ওয়ার্ল্ডে যতটুকু ঊর্ধ্বতম যারা আছে তাদের তাদের মানে ইয়েতে থাকতে, সারিতে থাকার জন্য। বাহ, চমৎকার। কাজী হায়াত, আপনার কাছে আমরা আবারও ফিরতে চাই, একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে আপনি তো ইতোমধ্যে চলচ্চিত্র অঙ্গন অনেক ভালো ভালো কাজ দিয়ে সমৃদ্ধ করেছেন, কিন্তু বলা হয়ে থাকে যে শিল্পীদের ক্ষুধা নিবারণ হয় না, প্রতিনিয়ত ভালো কাজের ক্ষুধা থেকে যায়। এমন কোন স্বপ্ন আছে কি আমরা শুনবো? তবে আরো একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক আবারও যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, সাথেই থাকুন। তাই কাজী হায়াত, আপনাকে দিয়ে শুরু করতে চাই এবারও। একটু জানতে চাই, যেমনটি বলেছিলাম যে শিল্পীদের ক্ষুধা আসলে নিবারণ হয় না, সেই জায়গা থেকে আপনার কোনো ড্রিম প্রজেক্ট রয়েছে কিনা, যে কাজটি এখনো করা হয়ে ওঠেনি, সুযোগ পেলে করতে চান? মানুষ, শিল্পী ছাড়াও প্রতিটি সচেতন মানুষ মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বপ্ন দেখে, অর্থাৎ সুচিন্তা করে, তার জীবনকে এগিয়ে নেওয়ার চিন্তা করে। তার ক্ষুধা, আর শিল্পীদের আমার মনে হয় কখনোই ক্ষুধা মানে পরিমিতি পায় না। তো সেই হিসাবে আমার কিছু ক্ষুধা তো আছেই। আশা করি অল্প কিছুদিনের মধ্যে একটা চলচ্চিত্র শুরু করব, সেটা হলো বাংলাদেশ সরকারের অনুদান প্রাপ্ত জয় বাংলা নামের একটা ছবি। আমাদের বিখ্যাত লেখক, নন্দিত লেখক মুনতাসির মামুন সাহেবের লেখা কাহিনী অবলম্বনে চিত্রনাট্য সংলাপ আমার একটা ইতিহাস নির্ভর ছবি। আশা করি আমি একটি নন্দিত চলচ্চিত্র তৈরি করার চেষ্টা করব, জানি না কতটুকু সার্থক হবে। আরো স্বপ্ন আছে। একটি গল্প ছিল আমার, ওয়ার চাই, আমেরিকা, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান 4 দেশ মিলে একটি বড় ছবি করা। তো সেটা হয়তো আর এই জীবনে সম্ভব হবে না, কারণ করোনা কালীন সময়ে কেউ এত অর্থ রক্ষীয় করবে না, আর এই স্বপ্ন আমার কখনো বাস্তবায়িত হবে না। এটি আমার স্বপ্ন সত্যই থেকে যাবে। আর সবশেষে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, মিডিয়ার মানুষদের কাছে। ঘরে এই করোনাকালীন সময়ে টেলিভিশন দেখেই সময় কাটে, খবর দেখে, বিভিন্ন দেশের টেলিভিশন সংবাদ দেখে। আমাদের দেশের সংবাদগুলোতে আমি একটু আহত। অযথা পাটুরিয়া ঘাট দেখিয়ে লাভ কি আমি বুঝি না, অযথা মাওয়ার ঘাট দেখিয়ে লাভ কি আমি বুঝি না। একটা আমি খুব উদ্দেশ্য কি, কাকে দেখানো, কি সংশোধিত হবে, তার চেয়ে বরং এই সময়টুকু আমরা যদি দর্শকদের, সারা দেশের মানুষদের সচেতনতার জন্য কাজ করি, যে তোমরা মাস্ক লাগাও,
এবং বিভিন্ন দেশের তথা বাংলাদেশের যে এই যে আমার পরশুদিন ঈদের একদিন আগে আমার এক আত্মীয় মারা গেলেন গোপালগঞ্জে। ওনার ঘরে উনি করোনা আক্রান্ত হয়ে গিয়েছিলেন গোপালগঞ্জে। গোপালগঞ্জ থেকে তার ছেলে তাকে নিয়ে আসছে মার সাথে ঈদ করতে। ডাক্তারের কাছে প্রচলিকা দিয়ে আসছে যে রোগীর কিছু হলে আমার কোনো আপত্তি নেই। বাড়িতে এসে সুস্থ শ্বাসকষ্ট হয়েছে, গোপালগঞ্জ নিতে নিতে মারা গেছেন। আসলে খুব সংকটের মধ্য দিয়ে তো আসলে আমরা যাচ্ছি। আবার একটু নাদিয়ার সাথে যুক্ত হতে চাই। নাদিয়া, আপনার কাছে এবার জানতে চাই যে নিজে যে সঙ্গীত শিল্পী হয়ে উঠলেন, সবচেয়ে বড় অনুপ্রেরণা কে দিয়েছিল? জি নাদিয়া, শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলুন। জি, আমরা নাদিয়ার সঙ্গে একটু যুক্ত হতে চাই। নাদিয়া, আপনার কাছে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নাদিয়া, আমার কথা শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ জি জি, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে জানতে চাই যে এই যে সঙ্গীত শিল্পী হয়ে উঠলেন, পরিবারের সবচেয়ে বেশি আপনাকে অনুপ্রাণিত কে করেছে? পরিবারের সবচেয়ে কে অনুপ্রেরণা দিয়েছেন? আমার স্ত্রী। জি, আমরা নাদিয়াকে যুক্ত করছি। হিসাবে কাজ করেছে ঘরে, ফিল্ডে না। আমার স্ত্রী আমার। নাদিয়া কি আমার কথা শুনতে পাচ্ছে? আপনার কথা শুনতে পাচ্ছি। আবার প্লিজ। নাদিয়া, আপনার কাছে জানতে চাই যে হ্যাঁ, আমি পরিবারে আপনার কথা আপনাকে শুনতে সবচেয়ে বেশি পেয়েছি। কে অনুপ্রাণিত করেছে? শুনতে পাচ্ছি না আবার। জি আপু, আমি শুনতে পেয়েছি। আমার অনুপ্রাণিত বলতে আমার মা এবং বাবাই। আমি আসলে একমাত্র সন্তান, তো ওনারাই আমাকে অনুপ্রাণিত করেছে আর কি। দুজনেই, আমি দুজনের সাপোর্টই পেয়েছি। আর যদি চড়াই উতরাইয়ের গল্প শুনতে চাই? সরি, চড়াই উতরাইয়ের গল্প যদি শুনতে চাই, নিশ্চয়ই জার্নিটা খুব ইজি ছিল না। জার্নি ইজি ছিল না। আমি আসলে ছোটকাল থেকে হোস্টেলে ছিলাম, হোস্টেলেই বড় হয়েছি। তখন থেকে মানে গান শেখার খুব আগ্রহী ছিল। ইভেন এভাবে টিভি প্রোগ্রামে লাইভে গান গাওয়ার আগ্রহী ছিল আমার, খুবই ছিল, স্বপ্ন ছিল আর কি। তো ওটাই, মানে হোস্টেলে থাকলে আমাদের যা হয় আর কি, যে একটা নিয়মে থাকতে হয়। গান শেখার হলে গানে মনোযোগ দিতে হয়, পড়াতে নিয়মিত একটা ইয়েতে থাকতে হয়, ডিসিপ্লিনের মধ্যে থাকা। এটাই। নাদিয়া, কি আর কোনো গান শোনাবেন আমাদের? জি, আর কোনো গানের দু চার লাইন কি আমরা শুনবো নাদিয়ার কাছ হ্যাঁ জি থেকে? অবশ্যই। আমি আমার ব্যান্ডের গানই গাচ্ছি, জংলা ফুল গানটি, যেটা আমাদের সেকেন্ড রিলিজ হয়েছিল, সেটাই আমাদের মানে আমি শোনাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে। আমি নিশিরাতের বাংলা ফুল, আমি ভাঙা নদীর ভাঙা ফুল, আমি নিশিরাতের বাংলা ফুল, ভাঙা নদীর ভাঙা ফুল, মধ্যে কানে জায়গা থাকা। আমি বনে, আমি বনের উদাস পাখি, সুখের আকাই তাইয়া থাকি সারা জীবন। আমি নিশিরাতের বাংলা ফুল, ভাঙা নদীর ভাঙা ফুল, মধ্যে কানে জায়গা থাকা। আমি পাহাড় ভাঙ্গা যত উঠা চন্দ্রের উপরে, অন্ধকারের মেঘলা যোজনা পড়ে। আমি পাহাড় ভাঙ্গা যত উঠা চন্দ্রের উপরে, অন্ধকারের মেঘলা মনে যোজনা পড়ে। না বাঁধিলে তুই আমারে মনের ঘরে, না ভাসাইলে তুই আমারে প্রেমের দুয়ারে। আমি নিশিরাতের গঙ্গা
জায়গা থাকা আমি বনের উদাস পাখি সুখের আশায় চাইয়া থাকি সারা জঙ্গল আমি নিশিরাতের গঙ্গা ফুল ভাঙা নদীর ভাঙা ফুল মই যেখানে জায়গা থাকা অসাধারণ। থ্যাংক ইউ আপু। অনেক অনেক শুভকামনা সুন্দর থাকলো আপনার গানগুলোর জন্য। কি আমরা আবার একটু কাজী হায়াতের কাছে ফিরতে চাই। একজন কাজী হায়াতকে আসলে আমরা কিন্তু চলচ্চিত্র অঙ্গনের যদি বলি একজন কিংবদন্তি, আমরা তাকে চিনি আপাদ মস্তক একজন চলচ্চিত্রের মানুষ যার চিন্তায় মননে সবসময় চলচ্চিত্র ঘিরে থাকে। সেই জায়গা থেকে আপনার ব্যক্তিগত স্বপ্নের কথা আমরা শুনেছি, সার্বিক চলচ্চিত্রাঙ্গন নিয়ে কি স্বপ্ন দেখেন সেটি জানতে চাই খুব ছোট পরিসরে। সার্বিক চলচ্চিত্র অঙ্গনের খবরাখবর মানে ভবিষ্যৎ স্বপ্ন বা কোথায় দেখতে চান, কোন অবস্থানে দেখতে চান আমাদের চলচ্চিত্রাঙ্গনকে? আবার চলচ্চিত্রকে আমি আবার ফিরে আসুক সেই স্বপ্নালী যুগে, সেইটা দেখতে চাই। তবে সেই স্বপ্নালী যুগে আর ফিরে আসবে না। তো নতুন শেপ নিয়ে আমার মনে হয় আমার আশা, অনেক আশা। যেমন এই যে মরিয়ম নির্মাতারা, মরিয়ম ধরনের নির্মাতারা, ফারুকিরা, তারপর আমাদের ওই যে ছেলেটা বিজ্ঞাপন তৈরি করে অমিতাভ রেজা, এদের মতো নতুন নতুন মেধা সম্পন্ন নির্মাতারা এসে আমার মনে হয় আমার চলচ্চিত্রকে, আমার সিনেমাকে একটি জায়গায় নিয়ে যাবে, যে দিনটি খুবই সামনে এগিয়ে আসছে। এবং আমার দেশের চলচ্চিত্র সারা দেশে, সারা বিশ্বে নাম করবে এবং একটি অবস্থান করে দিতে পারবে। আমার এই আশা, এবং আমার মনে হয় এই আশা আমার পূরণ হবে। কারণ এই যে মেধাবী ছেলেগুলো যে এসেছে, এদের কাজ দেখেছি আমি, এরা আসলেই দারুণ মেধাবী লোক, মেধাবী এর মাথায় এরা এসছে আরো প্রযুক্তির সাথে মিলেমিশে। আমাদের সীমাবদ্ধতা ছিল আমাদের সময়, যে সে প্রত্যাশা আমরাও রাখছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি নাদিয়াকেও। দর্শক, এই ছিল নিউজ 24 এর বিশেষ আয়োজন করোনা কালের আড্ডা। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।